আমি যখন কথা বলতে থাকি তখন দাবায় চাল দিই। এই দৃশ্যটি ঠিক ওই একই ফ্রেমে ফরিদি ভাই আগের দিন করেছিল। তো তখন উনি নিচু হতে পারছিলেন না, শারীরিক অসুস্থতার কারণে, এবং ওনার শরীরটা একদমই ভেঙে গিয়েছিল। তখন ও এসে আমাকে বলছে যে সেলিম ভাই আমাদের তো ছবিতে সময় দিতে হবে। আমি কি সময় দেবো আমি? বলি যে এটা তো ফরিদি ভাই করতে পারছে না, আমরা শুটিং থেকে প্যাক আপ করে চলে আসছি। আমি কেন? ওনার শরীরের অবস্থা খুব খারাপ। আমি ওনাকে বলেছি যে ফরিদি ভাই এই যে ছবিটা, এটার চরিত্রটা অত্যন্ত পরিশ্রমের চরিত্র, এটা খুব কষ্ট পেয়ে শুটিং থেকে চলে যায়। এবং আমাকে যখন রনি অ্যাপ্রোচ করে যে ভাই আপনি করবেন, আমি তো এইভাবে এটা করতে পারবো না। ওই যে প্রপ হিসেবে যে টাকাগুলো ব্যবহার করা হয়েছে সুড়ঙ্গতে, সেই একই টাকা প্রিয়তমাতে আমি ব্যবহার করেছি। আবার ওই যে 20 লাখ টাকা যে দিই, ওটা হচ্ছে মিল। চোরাবালি করবার আগে আমি দেবদাস করেছি চাষি ভাইয়ের। দেবদাস প্রথমে টেলিভিশনের নাটক হয়েছিল, ওটা খুব পছন্দ করেছিল মানুষ। ওটা দেখেই বোধহয় চাষি ভাই আমাকে ওই একই রোলে ডেকেছিল, তো ওটা আমি করেছিলাম। কিন্তু তানভীর, এই কথাটা কোথা থেকে আপনি জানলেন আমি জানি না, কিন্তু বিষয়টা না খুব কষ্টের বিষয়। চোরাবালিতে কিন্তু ফরিদি ভাই কাস্ট, ফরিদি ভাই কিন্তু ওটাতে অভিনয় করেছিল। উনি একদিন বা দুদিন অভিনয় করেছে। প্রথম দিন অভিনয়ের ওনার ছিল একটা সিন হয়েছিল, এবং ওখানে দাড়ি কাটার সেলুনের একটা সিন আছে। উনি বসে আছে ওনার বাসায় এসে, যেটা পরে আমার হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে। ওই একই সিন, একই ডিজাইন, এভরিথিং। খালি ওই চেয়ারটাতে ফরিদি ভাই আগের দিন বসেছিল, পরের দিন আমি গিয়ে বসেছি। ওইটাতে আমাকে শেপ করে। আর আমার সাথে ইন্দ্রনীল যে হিরো থাকে, ওর ছোটোবেলাটা যে দেখায়, ওই ছেলেটার ইন্টারাকশন, পরিচয়টা হয়। এবং ওইটাতে রনি লং শটটা যেটা ব্যাক টু ছিল, ওইটা ফরিদি ভাইয়ের শটটাই রেখেছিল, এবং ফ্রন্টাল অ্যান্ড ক্লোজ আপগুলো আমার নিয়েছিল। মানে আই মিন টু সে যে সিনের ও যে পোর্শনটুকু ওই ছেলেটার ছিল, ছেলেটাকে যে নিয়ে আসে, তার বাবলু নিয়ে আসে, বাবলু বোধহয় নিয়ে আসে, হ্যাঁ বাবলু নিয়ে আসে, বাবলু বোস, বাবলু আর ওই ছেলেটা, ওই শট ফরিদি ভাইয়ের সাথে যে শটটা নিয়েছিল ওইটাই ও রেখেছিল। এটা আর এবং পরের দিন ও ফরিদি ভাই দুপুর পর্যন্ত শ্যুট করে, এবং ওখানে একটা দাবা খেলার সিন আছে। আমি যখন কথা বলতে থাকি তখন দাবায় চাল দিই। এই দৃশ্যটি ঠিক ওই একই ফ্রেমে ফরিদি ভাই আগের দিন করেছিল। তো তখন উনি নিচু হতে পারছিলেন না, শারীরিক অসুস্থতার কারণে, এবং ওনার শরীরটা একদমই ভেঙে গিয়েছিল, পারছিল না। উনি নিচু হতে পারছিলেন না, কোমর ভেঙে যে দাবার চালটা দেবে। তখন ওরা রেদওয়ান, রনি এবং ইন্দ্রনীল, ওরা হঠাৎ করে আমার অফিসে এসে হাজির। হিরোকে নিয়ে এসে, আমি চিনিও না ইন্দ্রনীলকে তখন, ইন্দ্রনীলের কোনো ছবি আমি দেখিনি। তখন ও এসে আমাকে বলছে যে সেলিম ভাই আমাদের তো ছবিতে সময় দিতে হবে। আমি কি সময় দেবো আমি? বলি যে এটা তো ফরিদি ভাই করতে পারছে না, আমরা শুটিং থেকে প্যাক আপ করে চলে আসছি। আমি কেন? ওনার শরীরের অবস্থা খুব খারাপ। আমি ওনাকে বলেছি যে ফরিদি ভাই এই যে ছবিটা, এটার চরিত্রটা অত্যন্ত পরিশ্রমের চরিত্র, এটা আপনি করতে পারবেন না যে শারীরিক অবস্থা, কারণ আপনি এখন নিচে হতে পারছেন না, মারামারি আছে, এই আছে সেই আছে। ফরিদি ভাই খুব কষ্ট পেয়ে শুটিং থেকে চলে যায়। এবং আমাকে যখন রনি অ্যাপ্রোচ করে যে ভাই আপনি করবেন, আমি তো এইভাবে এটা করতে পারবো না। ফরিদি ভাই যদি বলে যে আমার কোনো আপত্তি নাই, সেলিম করুক, তাহলে আমি করতে পারবো, নাহলে আমি করতে পারবো না। একদমই করতে পারবো না। তখন ওরা বলে যে তাহলে আমরা ফরিদি ভাইয়ের বাসায় যাচ্ছি। প্রডিউসার সালেহীন এবং রনি, ওরা ফরিদি ভাইয়ের বাসায় গেল। আমি তখন থাকি নিকেতনে। আমি বসে থাকলাম যে কি বলে, কারণ ফরিদি ভাইকে যে আমি জিজ্ঞেস করবো যে ফরিদি ভাই আপনি এটা করছেন না, তাহলে কি আমি করতে পারি কি না, এইটা বলবার সাহসও আমার তখন ছিল না ওই মুহূর্তে। তারপরে ওরা রাত্রি 10:30 বা 11টার দিকে ফরিদি ভাইয়ের বাসা থেকে আমার বাসায় এলো। এসে বলল যে ফরিদি ভাই বলছে যদি তোমরা সেলিমকে নিয়ে করতে চাও করতে পারো, তবে এই চরিত্রটি করার জন্য আমি হুমায়ুন ফরিদি।
তখন কি হলো, পরে বললো যে উনি এক পর্যায়ে রাগ করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে ওনার যে ম্যানেজার ছিল, শাহিন বোধহয় নাম, ও এসে বলল যে ঠিক আছে ফরিদি ভাই বলছে, স্যার বলছে যে আপনারা করতে পারেন। তারপরে ওরা এলো আমার এখানে, আসবার পরে আমাকে বলল, এবং পরদিন সকালে আমি গিয়ে ওই শ্যুটগুলো থেকে শুরু করলাম। তো কি করে বলি যে না, হ্যাঁ ওখানেও তো ওটা আমি ফরিদি ভাইয়ের সাবস্টিটিউটই একভাবে বলা যেতে পারে, ওইভাবেই চোরাবালিটা করা হয়েছিল। মিল হচ্ছে যে টাকাটা নিয়ে কথা, সেই টাকাগুলো যে পাওয়া গেল, ওই যে প্রপস হিসেবে যে টাকাগুলো ব্যবহার করা হয়েছে সুড়ঙ্গতে, সেই একই টাকা প্রিয়তমাতে আমি ব্যবহার করেছি। আবার ওই যে 20 লাখ টাকা যে দিই, ওটা হচ্ছে মিল। আর অমিল তো অনেকই আছে, অ্যাপ্রোচের দিক দিয়ে অমিল আছে। ওখানে নিশো যে অভিনয় করেছে বা অন্যান্য যে শিল্পীরা অভিনয় করেছে, ওদেরকে কখনো মানে কেউ হিরো বা হিরোইন বা ভিলেন ওইভাবে ট্রিটমেন্টটা কখনো করা হয়নি। একদম অ্যাজ এন পারফর্মার, অ্যাজ এ ক্যারেক্টার তাদেরকে ওইভাবে ডিল করা হয়েছে। ডিলটা ওরকম আর কি, যে বসা, খাওয়া বা থাকা, হয়তো থাকার জায়গাটা অনেক ভালো, না সবই 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 ওইগুলা ঠিক আছে, কিন্তু মানে একসাথে মিলে সমস্ত কিছু করা হচ্ছে বা একই জায়গায় থাকা হচ্ছে, আর অনেক গরম ছিল, সুতরাং বেশি হোমলি, একটু মানে নিজেদের মধ্যে ইয়েটা বেশি, বন্ধনটা বেশি বেশি। না না কি কি দেখেছি, কি কি ওইটা মনে করছি। আর হচ্ছে যে প্রিয়তমার ক্ষেত্রে যেটা একটা রাজকীয় ছবি বা একটা অনেক বিশাল শক্তি নিয়ে একটা ছবি করতে এসে যে অ্যারেঞ্জমেন্টের দরকার হয়, সমস্ত কিছু একদম একেবারে খুঁটিনাটি যা এভরিথিং, সেটা ওই রকম, সেটা একদমই ওই রকমভাবেই করা হয়েছে। সুতরাং দুইটা দুই রকম। আচ্ছা, আমি যদি নির্দেশনা দিই তাহলে এটা কেমন হবে, সেই জায়গা থেকে আমি শুরুটা করেছিলাম। এবং যে কন্টেন্টগুলো আমি নিয়ে কাজ করতাম, তখন বাংলাদেশের যতগুলো বেসরকারি টিভি এসেছিল ওই সময়টাতে, সবগুলার ওপেনিংয়ের যে সিরিজগুলো বা টেলিফিল্মগুলো সব আমাকে ডেকে ডেকে দিয়ে যেত। তো সেই জায়গা থেকে আমি ওই কাজগুলো করেছি, এবং আমি সবসময় চিন্তা করেছি যে ক্যারেক্টার অনুযায়ী কি কাস্টিং হতে পারে, সেটা নতুন পুরানো এটা নিয়ে আমার কোনোই মাথা ব্যথা ছিল না। আমি চেহারায় আমি কাকে মিল পাচ্ছি এই চরিত্রটার সাথে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অনেক নতুন ছেলে মেয়েকে আমি এনেছি। পুরনোদেরও ছিল আমার নাটকে, কে অভিনয় করেনি, নূর ভাই অভিনয় করেছে আমার নাটকে, আফজাল ভাই করেছে, আসাদ ভাই, ফরিদি ভাই, পীযূষ দা, মামুনুর রশিদ, প্রত্যেকে অভিনয় করেছে। সুবর্ণা স্পেশালি বলতেই হবে, আর অন্য যারা আছে তারিন, এসিতা, সবাই করেছে, ওপি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা গল্পটা আমি সিলেক্ট করতাম যে হ্যাঁ পছন্দ হওয়ার মতো। আর আমার নাটকে খুব যে ভালো কিছু, মানে অনেক শর্টের ভ্যারিয়েশন, অনেক কিছু এগুলো থাকতো না, কিন্তু অভিনয়টা ভালো থাকতো। তো বেসিক্যালি মানুষ টেলিভিশনের নাটকে কী চায়, অভিনয়টাই হচ্ছে মেইন। শর্টের ভ্যারিয়েশন এইটা সেটা দেখার জন্য তো ফিল্ম আছেই, যদি ঠিক মতো করা যায়। আর টেলিভিশনের নাটকে বেডরুম বা ড্রয়িং রুমে বসে দেখে সেখানে কন্টেন্টটা কী এবং কতটা রিয়েলিস্টিক, ওটাই দেখতে চায়। আর আমি যুগের আগে কিছু কাজ করে ফেলেছি, মানে যে কাজগুলো এখন ওটিটিতে হচ্ছে, এই কাজগুলো আমি অনেক আগে করে ফেলেছি টেলিভিশনে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে 1/11-এর পরে যখন সমস্ত ব্যবসা এবং সমস্ত বিষয়গুলোতে ধস নেমে গেল, তখন আমি দুটো টেলিভিশন কোম্পানির কাছে প্রায় 65 লাখ টাকা আমি পাওনা ছিলাম, আমি পেতাম তাদের কাছে। এই যে 3 বছর তত্ত্বাবধায়ক আর্মি গভর্নমেন্ট ছিল, এই 3 বছরে এই 65 লাখ টাকা তারা আমাকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা মাসে মাসে এইভাবে দিয়েছে 3 বছরে, এবং পুরো টাকাটা আমি নষ্ট করে ফেলেছি, খেয়ে ফেলেছি। কেন খেয়ে ফেলেছি? আমাকে সার্ভাইভের জন্য করতে হয়েছে। আর আমার যে স্থাপনাটা ছিল ড্রিম ফ্যাক্টরি নামে, সেটার আমার পার মান্থ এটার এক্সপেন্ডিচার ছিল প্রায় 2.5 লক্ষ টাকা, বেতন টেতন এই সমস্ত দিতে গিয়ে, এগুলো দিয়ে আমি মূলধন ভেঙে ফেলেছি, সত্যি কথা যেটা। আর
টাকার ক্ষেত্রে যেটা হতো, বিজ্ঞাপন এবং অনেকগুলো টেলিভিশন কোম্পানি তখন একসঙ্গে আসার কারণে বিজ্ঞাপন মার্কেট ছোট হয়ে যেতে শুরু করেছে এবং টাকাগুলো নিয়মিত দিতে পারতো না। এবং আমার অনেক ক্ষেত্রে নিজের কাছে নিজের ইয়ে লাগতো, মানে আমি টাকার জন্য মানুষের কাছে ফোন করছি, ঘুরছি, আমি এই যে এত বড় বড় প্রোডাকশন করছি, কেউ কিন্তু আমার কাছে 10 টাকাও পাবে না, কারণ আমি তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিয়েছি। আমি যে টাকাটা পাই সে টাকাটা যখন আমি আনতে গেছি, তারা এমন একটা ভাব করছে যেন আমি তাদের কাছে লোন চাচ্ছি, বিভিন্ন টেলিভিশন কোম্পানি। এবং যেই সমস্ত লোকজন টেলিভিশন কোম্পানিতে বসে আছে, যাদেরকে আমি যেহেতু আমার দীর্ঘ ক্যারিয়ার, আমি তো তাদেরকে আগে থেকে দেখে এসেছি, তো এখন তাদের যে চেহারাটা আমি দেখছি, এই চেহারাটা আমার কাছে খুবই অদ্ভুত এবং বেমানান।